1990 সালের 24 জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তখনকার মতোই ব্যস্ত। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় নামে দুই বিদেশি যাত্রী, অ্যান্থনি সরকার একজন ব্রিটিশ নাগরিক এবং বার্নার্ড রুডিগার একজন জার্মান নাগরিক। বিজনেস ক্লাসের যাত্রী হিসাবে তারা ভিআইপি সুবিধা ব্যবহার করে খুব স্বাভাবিকভাবে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হচ্ছিলেন। তাদের হাতে ছিল চামড়ার দুটি সুটকেস, দেখতে একেবারেই সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর গোপন সত্য। কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয় তাদের আচরণে। এরপর শুরু হয় তল্লাশি। সুটকেস খুলতেই বেরিয়ে আসে চকচকে ধাতুর স্তূপ, 38 কেজি সোনা। মুহূর্তেই বিমানবন্দরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। সংবাদ পেয়ে ছুটে আসেন সাংবাদিকরা। এটি হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া সবচেয়ে বড় সোনা পাচারের ঘটনা। ঘটনাটি সেখানেই শেষ হয়নি, বরং এখান থেকে শুরু হয় এমন এক তদন্ত যেখানে একদিকে ধরা পড়া বিদেশি পাচারকারী আর অন্যদিকে দেশের ভেতরের বিমানবন্দর প্রশাসন এবং রাজনীতির শক্তিশালী মহল ধীরে ধীরে জড়িয়ে পড়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রথম ধাপে গ্রেপ্তার করা হয় দুই বিদেশিকে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিন্টো রোড অফিসে। সেখানেই তারা স্বীকার করে বিমানবন্দরে তাদের ভিআইপি প্রোটোকল দিয়ে বের করে আনার দায়িত্বে ছিলেন সিকিউরিটি কর্মকর্তা আবু তাহের। তাহের নিজেও গ্রেফতার হন এবং জানান তাকে নির্দেশ দিয়েছিলেন তখনকার এয়ারপোর্ট ম্যানেজার মেজর সেকেন্দার। এই তথ্য সামনে আসতেই তদন্ত আরো গভীর হয়। মেজর সেকেন্দারকে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন তাকে নির্দেশ দিয়েছিলেন সিভিল অ্যাভিয়েশনের তৎকালীন চেয়ারম্যান এয়ার কমোডর মইনুল ইসলাম। অর্থাৎ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছে যায় এই চেইন অফ কমান্ড। এই পর্যায়ে ঘটনাটি শুধু একটি চোরাচালান মামলা থাকে না, এটি রূপ নেয় প্রশাসনিক কাঠামোর ভেতরের ক্ষমতার জটিল এক পরীক্ষায়। তদন্তকারীদের সামনে আসে আরও একটি নাম, সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ী হাজি ইয়াকুব। দুই বিদেশি জানান এই সোনার প্রকৃত মালিক তিনি। তার প্রতিনিধিরাই বিভিন্ন দেশে সোনা পাচার করে এবং নির্দিষ্ট সংকেত পেলে মালামাল হস্তান্তর করে। তবে আসল মালিকানা বা নেটওয়ার্কের পুরো কাঠামো তখনও অন্ধকারেই থেকে যায়। একদিকে তদন্ত যত এগোতে থাকে ততই আরো বিস্তৃত হতে থাকে সন্দেহের তালিকা। একটা কালো মার্সিডিজ গাড়ির কথা উঠে আসে যেটি দিয়ে বিদেশিদের হোটেলে নেওয়ার কথা ছিল। সেই সূত্র ধরে তদন্ত চলে যায় তৎকালীন পরিচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের দিকেও, যদিও পরে সেই গাড়ির সঙ্গে সরাসরি কোনো প্রমাণ মেলেনি। তবুও ঘটনাটি জনমনে ব্যাপক আলোড়ন তোলে। এ সময় তদন্ত আরো এক অপ্রত্যাশিত জায়গায় মোড় নেয়। ভিডিও ব্যবসায়ী আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, যিনি সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান মইনুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ ওঠে। তার বনানীর বাড়িতে অভিযান চালিয়ে কিছু আপত্তিকর ছবি উদ্ধার করা হয়, যা তদন্তকে আরও বিতর্কিত করে তোলে। বান্টি ইসলামকেও মামলায় আসামি করা হয় এবং তিনি গ্রেফতার হন। এই পুরো ঘটনার মধ্যেই সবচেয়ে বড় রাজনৈতিক ঝড় তৈরি হয় যখন সংবাদপত্রে প্রকাশ পেতে থাকে যে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, তার স্ত্রী রওশন এরশাদ এবং উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদের নামও এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও সরাসরি কোনো প্রমাণ তখন সামনে আসেনি, তবুও এই অভিযোগগুলো রাজনৈতিক অঙ্গনে ভয়াবহ আলোড়ন তোলে। এরশাদ নিজে এই পরিস্থিতিতে প্রচণ্ড চাপের মুখে পড়েন। তদন্ত দ্রুত শেষ করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসানকে নির্দেশ দেন। সিআইডি ও ডিবির মধ্যে তদন্ত নিয়ে মতবিরোধ দেখা দেয়। ডিবি দাবি করে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান মইনুল ইসলামকে গ্রেফতার না করলে তদন্ত শেষ করা সম্ভব নয়। কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। স্বরাষ্ট্র সচিব আজিমউদ্দিন ছিলেন মইনুল ইসলামের ঘনিষ্ঠ, ফলে তাকে গ্রেফতারের অনুমতি নিয়ে প্রশাসনের ভেতরেই টানাপোড়েন শুরু হয়। বিষয়টি এমন পর্যায়ে যায় যে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রমন্ত্রীর সরাসরি আলোচনা হয়। ঠিক সেই সময়ই গণমাধ্যমে খবর ছড়াতে থাকে রাষ্ট্রপতি এরশাদ নিজেই তদন্ত ধামাচাপা দিচ্ছেন। রাজনৈতিক চাপ এবং জনমতের কারণে শেষ পর্যন্ত এরশাদ বাধ্য হন গ্রেফতারের অনুমতি দিতে। সিদ্ধান্ত হয় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান মইনুল ইসলামকে
ওএসডি করা হবে, তারপর গ্রেফতার করা হবে। কিন্তু আগেভাগেই খবর পেয়ে তিনি পালিয়ে যান। কিন্তু তদন্ত থেমে থাকে না, বরং তার অনুপস্থিতিতেই চার্জশিট দাখিল করা হয়। ডিবির দেওয়া চার্জশিটে আসামি করা হয় দুই বিদেশি, অ্যান্থনি সরকার ও বার্নার্ড রুডিকার, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমোডর মইনুল ইসলাম, তার পিএস, এয়ারপোর্ট ম্যানেজার মেজর সেকেন্দার এবং সিকিউরিটি অফিসার আবু তাহেরকে। এর কিছুদিন পরই রাজনৈতিক ইতিহাস বদলে যায়। এরশাদ সরকারের পতন ঘটে এবং বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এই সময় মামলাটি আবার আলোচনায় আসে এবং দ্রুত বিচার শেষ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে সংসদে এই মামলা আবারও আলোচনায় আসে। বিরোধী এমপিরা অভিযোগ তোলেন যে এই সোনা পাচারের সঙ্গে এরশাদ, রওশন এরশাদ এবং মওদুদ আহমেদের সরাসরি যোগ ছিল। এমনকি কেউ কেউ দাবি করেন মইনুল ইসলামকে রাজসাক্ষী করলে পুরো চক্র উন্মোচিত হবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন সিআইডিকে আবারও তদন্ত বাড়ানোর নির্দেশ দেন। এই পর্যায়ে মামলায় নতুন করে এরশাদ ও রওশনের নাম যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বিচারিক প্রক্রিয়ায় রওশন এরশাদ খালাস পান, কিন্তু এরশাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। পরে তিনি হাইকোর্টে যান এবং সেখান থেকে মামলার কার্যক্রম স্থগিত হয়। দীর্ঘ সময় পর আবারও মামলা পুনরায় খোলা হলেও শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণ খালাস পান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেষ পর্যন্ত এই মামলায় দুই বিদেশি নাগরিকের যাবজ্জীবন, সিকিউরিটি কর্মকর্তা তাহিরের 7 বছর এবং এয়ারপোর্ট ম্যানেজার সেকেন্দারের 10 বছরের সাজা হয়। তবে উচ্চ আদালতের বিভিন্ন পর্যায়ে অনেক রায় পরিবর্তিত হয় এবং পুরো ঘটনাটির অনেক অংশই আইনি জটিলতায় থেমে যায়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।